আচ্ছা 12-এর আজকে ফিশারিজের অংশটা পড়াবো বলে দিয়েছিলাম। ফিশারিজের মধ্যে শুধু মাছের অংশটাই পড়াবো। আচ্ছা প্রথম হচ্ছে অ্যাকোয়াকালচার। অ্যাকোয়াকালচার কাকে বলে কতগুলো টার্ম জানতে হবে। অ্যাকোয়াকালচার হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে যে কোনো জলজ উদ্ভিদ এবং বা যে কোনো জলজ প্রাণী তাদের প্রতিপালন বৃদ্ধিকেই বলা হয় অ্যাকোয়াকালচার। আচ্ছা এদের মধ্যে পিসিকালচার হচ্ছে কেবল মাছ চাষ নয়, শুধু পিসিকালচার হচ্ছে তোমার চিংড়ি, কাঁকড়া, এই সমস্ত সব একসঙ্গে যা চাষ হয়, চিংড়ি, কাঁকড়া, তোমার ঝিনুক, এগুলোকে একসঙ্গে বলছি আমরা পিসিকালচার। তার মধ্যে ফিশারিজ যেটা, সেইটা কেবলমাত্র মাছ চাষ, ঠিক আছে। আচ্ছা মুক্তা চাষ পারবে, মুক্ত চাষ করা, ঝিনুক চাষ বা মুক্তা চাষ, সেটাকে বলছে। মেরিকালচার হচ্ছে তোমার সমুদ্রের জলে যা কিছু চাষ করা হচ্ছে সেটা হচ্ছে মানে সমুদ্রের জলের অ্যাকোয়াকালচারকে মেরিকালচার বলে। চিংড়ি চাষ বলার নেই। কার্প কালচার হচ্ছে কার্প জাতীয় মাছের, যেমন রুই, কাতলা, মৃগেল ইত্যাদি। আবার ওইদিকে তোমার ধরো আমেরিকান রুই, সিলভার কার্প, এগুলো কার্প। এই কার্প জাতীয় মাছের চাষকে আমরা একসঙ্গে বলে থাকি কার্প কালচার। আচ্ছা মাছ চাষের শ্রেণী বিভাগটা দেখো এবার। এটা হচ্ছে অন্তর্দেশীয় মাছ চাষ একরকম, ইনল্যান্ড ফিশারি, আর সামুদ্রিক মাছ চাষ একরকম। দুরকমভাবে এটাকে ভাগ করা যায়, আরেকটাভাবেও ভাগ করা যায়, পরে বলছি। অন্তর্দেশীয় মাছ চাষ হচ্ছে তোমার একটা হচ্ছে স্বাদু জলে বা মিষ্টি জলে মাছ চাষ, একটা অল্প লবণাক্ত জলে মাছ চাষ। অন্তর্দেশীয় মানে যেটা একটু ল্যান্ডের ভেতর, ঠিক আছে, ল্যান্ডের ভেতর যে সমস্ত জলাশয়গুলো আছে তার মধ্যে যে চাষটা, সেটা অন্তর্দেশীয় মাছ চাষ। তার স্বাদু জলে মাছ চাষটা 3 রকম: নদীতে, পুকুরে, হ্রদে বা বড় জলাশয়। অল্প লবণাক্ত জলে খাঁড়িতে আর ভেরিতে। ভেরি মানে আলাদা করে যেখানে একটু নোনা জল বা মিষ্টি জল, তার আলাদা করে মাছ, বড় পুকুর, দিঘির থেকেও বড় এরকম অঞ্চলে যদি মাছ চাষ করা যায় বিজ্ঞানসম্মতভাবে, সেটা ভেরি। আর খাড়ি হচ্ছে যেখানে মিষ্টি জল, নদীর মিষ্টি জল গিয়ে হচ্ছে সমুদ্রের সঙ্গে মিশছে, মোহনা অঞ্চল, সেখানে যদি একটা জায়গা ঘিরে মাছ চাষ করা হয় সেটাকে খাড়ি অঞ্চল বলে। সামুদ্রিক মাছ চাষ হচ্ছে উপকূলের মাছ চাষ, একদমই উপকূলে। খাড়ি অঞ্চলটা তো তৈরি করা হয়, খাড়ি অঞ্চল না হয় ওপেন ল্যান্ড যদি হয়, ওপেন জলের ল্যান্ড, তাহলে সেটা হচ্ছে উপকূলের মাছ চাষ। আর গভীর সমুদ্রে মাছ চাষ তো পারবেই। আর গভীর সমুদ্রে মাছ চাষটা দুরকম, একটা হচ্ছে পেলাজিক বা উন্মুক্ত অঞ্চলে, আর একটা হচ্ছে সমুদ্রের তলদেশে, ঠিক আছে। এরা হচ্ছে গভীর সমুদ্রে মাছ চাষ। আরেকভাবে ভাগ করা যায়, সেটাকে বলা হয় কালচার ফিশারি আর ক্যাপচার ফিশারি। তুমি যদি চাষ করো সেটা হচ্ছে কালচার, আর যদি কেবলমাত্র, যেমন ইলিশ মাছ কেবলমাত্র ধরা হয়, সেটা হচ্ছে ক্যাপচার ফিশারি। আচ্ছা অন্তর্দেশীয় জলের মাছ চাষ হচ্ছে তোমার স্বাদু জলের মাছ চাষ। হ্যাঁ, তার মধ্যে ভাগ আছে নদীতে একটা, নদীতে যেমন রুই, কাতলা, মৃগেল, কালবোস, পাবদা, ট্যাংরা, চিতল, এগুলো। পুকুরেও এগুলো সবই পাবে তুমি। হ্যাঁ, এছাড়াও জিওল পাবে, ট্যাংরা, পুঁটি পাবে। হ্রদেও হচ্ছে এগুলো সমস্ত কিছুই পাবে। অল্প লবণাক্ত জলে কিন্তু মেনলি ভালো হবে হচ্ছে ভেরিতে, এইগুলো মেনলি ভালো হবে, তোমার চিংড়ির চাষটা ভালো হয় বেশি অল্প লবণাক্ত জলে। খাঁড়িতে তো ভীষণ ভালোভাবে চিংড়ির চাষ হয়। এছাড়াও সেখানে খাঁড়িতে তুমি বিভিন্ন ডিমপোনা, চারাপোনা ইত্যাদি মাছ সংগ্রহ করতে পারো। ভেটকি, তোপসে, পার্শে ইত্যাদি ভালো পাবে। ভেরিতে তুমি যেমন মাছ দেবে, ঠিক আছে, ভেরির থেকে তুমি যেমন মাছ দেবে, মাছের যেমন ডিমপোনা দেবে, সেই অনুপাতে আর কি চাষটা হবে। সামুদ্রিক মাছ চাষ দুরকম, একটা উপকূলীয় মাছ চাষ। উপকূলীয় মাছ চাষ হচ্ছে পমফ্রেট, ভোলা, সার্ডিন, ভেটকি, এইগুলো পাবে। গভীর সমুদ্রে তুমি পেলাজিক অঞ্চলে ও সমুদ্রের তলদেশে শঙ্কর মাছ, হ্যাঁ, এই সমস্ত মাছগুলো, কড মাছ, এগুলো পাবে। আর কিছু কিছু তুমি পমফ্রেট, সার্ডিন পেতে পারো, তবে ভেটকি, ভোলা এগুলো পাবে না। আচ্ছা যেমন দেখো এখানে দিয়ে হয়েছে বিভিন্ন ফিশারি অনুসারে চাষযোগ্য মাছ কী কী। স্বাদু জলে তো সবসময় রুই, কাতলা, মৃগেল, বাটা, পাবদা, বোয়াল, ট্যাংরা ইত্যাদি। অল্প লবণাক্ত জলে তোপসে, ভেটকি, পমফ্রেট, ভোলা, পার্শে, এগুলো। উপকূলীয় মাছ চাষ ইলিশ, লোটে, ভেটকি। আর গভীর সমুদ্র হচ্ছে হাঙর, শঙ্কর, কড, হ্যালিবাট, এগুলো। আচ্ছা এগুলো তোমার নামগুলো পড়তে হবে। রুই, কাতলা কোনটার কি নাম, কোনটা কোনখানে বেশি ভালো হয়। এখানে সব কটা স্বাদু জলের মাছ: রুই, কাতলা, মৃগেল, কালবোস, বাটা, সাধারণ পুঁটি, কই, শিঙি, মাগুর। কোনটা কোনটা ভালো করে নামগুলো মুখস্থ রাখতে হবে। এখানে সব কটাই পারবে: লেবীয় রোহিতা, কাতলা কাতলা, সিরিনাস মৃগালা, লেবীয় কালবাসু, লেবীয় বাটা, পুটিয়াস টিক্টো, হ্যাঁ, তো কই হচ্ছে অ্যানাবাস টেস্টুডিনিয়াস। এই চ্যাপ্টারটা তোমার কিছু বড় কোশ্চেন যেমন আসে, তেমনি এই ছোট ছোট কোশ্চেনও কিন্তু আসে, ঠিক আছে। শিঙি মাগুরের নাম, এগুলো সবই স্বাদু জলের মাছ। আচ্ছা এছাড়া রয়েছে তেলাপিয়া, অরিওক্রমিস, মোজাম্বিকাস, এরাও স্বাদু জলে। হ্যাঁ, সিলভার কার্প ভালোভাবে মুখস্থ রাখবে। আমেরিকান কার্প, যেটাকে আমেরিকান রুই বলে, গ্রাস কার্প,
ঘেঁষো রুই বলে, ভেটকি, ভেটকির থেকে শুরু হয়ে গেলে ঈষৎ লবণাক্ত জলে, পার্শেও কিন্তু ঈষৎ লবণাক্ত জলে, আর পমফ্রেট সার্ডিন একদমই হচ্ছে তোমার বেশি লবণাক্ত জলে। ঠিক আছে, আচ্ছা এবারে চলে এসো ক্যাপচার ফিশারি, কালচার ফিশারি আমি আগেই বলে দিয়েছি। পোনা মাছে চলে এসো। পোনা মাছ তুমি চিনবে কি করে? মাথা ছাড়া, মাথায় কোনো আঁশ থাকবে না, সারা গায়ে আঁশ থাকবে আর সাইক্লয়েড আঁশ থাকবে, পটকা থাকবে, দাঁতবিহীন হবে, সাধু জলের মাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত, এদের পোনা মাছ বলে। এটা আবার দুরকম হয়, একটা হচ্ছে ছোটো পোনা আর বড়ো পোনা। বড়ো পোনা হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালবোস ইত্যাদি, আর ছোটো পোনাগুলো হচ্ছে তোমার ওই বাটা মাছ, কিছু ছোট ছোট পুঁটি মাছ এগুলো। আচ্ছা, কার্পের দুটো ভাগ হয়, একটা যদি তুমি বৃদ্ধির হার এবং আকার মানে সাইজ অনুসারে করো তাহলে মেজর কার্প, মাইনর কার্প, আর যদি তুমি উৎপত্তি অনুসারে করো তাহলে দেশি কার্প, বিদেশি কার্প। আচ্ছা, বৃদ্ধি কার্প, মেজর কার্প, মাইনর কার্প ভীষণ ইম্পর্টেন্ট, এদের পার্থক্যটা খুব ভালো করে পড়বে। মেজর কার্পের চেহারাটা দেখে নাও, রুই, কাতলা, মৃগেল, কালবোস, এটা আমাদের দেশি মেজর কার্প, আর এটা হচ্ছে বাটা, পুঁটি, এই দুটো হচ্ছে মাইনর কার্প। এদের অ্যাডাল্টটাই ছোট, ওদের যেটা চারাপোনা, এদের সেটাই হচ্ছে তোমার অ্যাডাল্ট। ঠিক আছে, আমরা যে বাটা মাছটা খাই ওটা কিন্তু অ্যাডাল্ট, পূর্ণবয়স্ক। দেখো মেজর কার্প মাইনর কার্পের মধ্যে পার্থক্যটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে আকার কীরকম হবে এটা বলার কিছু কথায় অপেক্ষা রাখে না। মেজর কার্প আকারে বড়, মাইনর কার্প আকারে ছোট। ওজন নিশ্চয়ই মেজর কার্পের বেশি, মাইনর কার্পের কম। বৃদ্ধির হার বেশি মেজর কার্পের, ওর বৃদ্ধির হার কম। ব্যবসায়িক গুরুত্ব মেজর কার্পের বেশি। জলাশয়ে উপস্থিতির সংখ্যা বেশি সংখ্যায় থাকে, এরা কিন্তু কম সংখ্যায় থাকে, এবার দামটা বেশি আর কি, ওই জন্য। ডিম পারে বছরে একবার, মাইনর কার্প ডিম অনেকবার পারতে পারে। আর রুই, কাতলায় তো উদাহরণগুলো করবে। এবারে উৎপত্তি অনুসারে দেশি কার্প, বিদেশি কার্প, এর কিন্তু একদম ঝেড়ে পড়তে হবে বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, দেশি কার্প হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালবোস আর ওই পুঁটি আর বাটা, আর বিদেশি কার্প হচ্ছে তোমার গ্রাস কার্প, সিলভার কার্প, আমেরিকান কার্প, তেলাপিয়া, জাভা, পুঁটি, কিছু ধরনের পুঁটি, এটাও হচ্ছে তোমার বিদেশি কার্প, কিন্তু সবাই নয়। ঠিক আছে, আচ্ছা এখানে রুই মাছ কোথায় থাকে সেটা পরে আমরা দেখতে পাবো। এর পাশে দেখবে এখানে কীরকম দৈহিক বৈশিষ্ট্য দিয়েছে, ওটা একদম পড়তে হবে না। কী পড়তে হবে না আমি ক্রস করে দেবো। রুই মাছটা কোথায় হয় সেটা দেখো, কলাম ফিডার মানে হচ্ছে মাছের যদি টোটাল মানে পুকুরের লেয়ারটা বা জলাশয়ের লেয়ারটাকে যদি তিনটে তুমি ভাগ করো, ওপরের অঞ্চলটাকে বলা হয় সারফেস, মিডলটাকে বলা হয় কলাম, আর একদম তলাটাকে বলা হয় বটম। এই রুই মাছ হচ্ছে মিডলে থাকে, এটা হচ্ছে কলাম ফিডার। কাতলা মাছ হচ্ছে সারফেসে থাকে, সারফেস ফিডার। মৃগেল আর কালবোস দুজনেই হচ্ছে বটম ফিডার। মৃগেল আর কালবোসকে একসঙ্গে খুব একটা পোষা হয় না, যে কোনো একটাকে পোষা হয়। ঠিক আছে, আচ্ছা গ্রাস কার্প বা ঘেঁষো কার্প, এদের নামটা পড়তে হবে, চেহারা, বাসস্থান কিচ্ছু দরকার নেই, এদের দৈহিক বিস্তার পড়তে হবে না, কেবল পড়বে গ্রাস কার্প বা ঘেঁষো কার্প হচ্ছে টেনোফ্যারিঙ্গোডন আইডেল্লা, আমেরিকান কার্প হচ্ছে সাইপ্রিনাস কার্পিও, সিলভার কার্প হচ্ছে হাইপোপথ্যালমিকথিস মলিট্রিক্স, তেলাপিয়া হচ্ছে ওরিওক্রমিস মোজাম্বিকাস। আচ্ছা এদের মধ্যে ঘেঁষো কার্প হচ্ছে রুইয়ের সাগরেদ, কারণ এরা হচ্ছে কলাম ফিডার। হ্যাঁ, আর বটম ফিডার হচ্ছে তোমার সাইপ্রিনাস কার্পিও বা আমেরিকান কার্প, এরা হচ্ছে কালবোস আর মৃগেলের মধ্যে থাকছে। আর সিলভার কার্প হচ্ছে তোমার সারফেস ফিডার, এটা কাতলার সঙ্গে থাকছে। ঠিক আছে, ওরিওক্রমিস মোজাম্বিকাস, এরা তো একটু মানে পানা অঞ্চলে থাকতে পছন্দ করে। ঠিক আছে, আচ্ছা এবার চলে এসো জিওল মাছ। জিওল মাছ হচ্ছে যাদের অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে, যারা ওই জন্য খানিকক্ষণ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে জল ছাড়াও বেশ খানিকক্ষণ জীবিত থাকতে পারে, তাদের বলছি আমরা জিওল মাছ, যেমন শিঙি, মাগুর, কই, ল্যাটা, শোল ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা এবারে চলে এসো মেজর কার্পের চাষ। মেজর কার্পের চাষ অনেক রকম হয়, একটা হচ্ছে একক পদ্ধতিতে মেজর কার্পের চাষ, সাধারণ স্বাভাবিক যেটা। প্রণোদিত প্রজনন হচ্ছে তোমার যেটা জোর করে দুটো সিজনে ব্রিডিং করানো হয়। বাঁধ প্রজনন পদ্ধতি একটা। নিবিড় মৎস্য চাষ হচ্ছে একসঙ্গে মাছ চাষ করা, নিবিড় মিশ্র মৎস্য চাষও একসঙ্গে মাছ চাষ করা, এটা আমি পরে বলে দিচ্ছি তফাৎটা কি। আচ্ছা একক পদ্ধতিতে মেজর চাষ, প্রথমে হচ্ছে আদর্শ পুকুর দরকার, এটার আবার দুটো ভাগ আছে। প্রথমেই হচ্ছে ডিমপোনা পালন। হ্যাঁ, ডিমপোনা সংগ্রহ করা একটা প্রাকৃতিক পদ্ধতি, একটা কৃত্রিম পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে মেজর কার্পগুলো যখন বর্ষাকালে জুন জুলাই মাসে নদীর স্রোতের বিপরীত দিকে সাঁতার কেটে কেটে অগ্রসর হয়, তখন ওরা পুরুষ আর স্ত্রী মাছটা একসঙ্গে থাকে, এদেরকে স্পোর্ট বলে। এই স্পোর্টের পরেই স্ত্রী মাছগুলো ডিম পারে, পুরুষ মাছগুলো শুক্রাণুরস নিঃসরণ করে, একে স্পনিং বলে। স্পনিং হয়ে গেলেই ওই মাছের ডিমগুলোর জলের মধ্যেই বহির্নিষেক ঘটে।
ঠিক আছে। আর নিষিক্ত ডিমগুলো জলের তলদেশে অধক্ষিপ্ত হয়, ভারী হয়ে পড়ে, বাকিগুলো নষ্ট হয়ে যায়। এদের নষ্ট হয়ে যায়, কিছু মাছ খেয়েও ফেলে। এদের নিষিক্ত ডিম থেকে ডিম পোনা বা ফ্রাই বা স্পন নির্গত হয়। এরপরে মিহি জালে ছেঁকে নিয়ে এদেরকে তোমরা সংগ্রহ করতে পারো। কৃত্রিম পদ্ধতি হচ্ছে যদি প্রণোদিত প্রজনন করো, ন্যাচারালি যদি প্রজনন না হয়, তাহলে একটা তোমার হ্যাচিং হাপা বলা হয়, যেখানে ডিম ফুটে চারাপোনা বেরোয়, সেই হ্যাচিং হাপা থেকে ডিম পোনা সংগ্রহ করা হয়। হ্যাঁ, এখানে কী করা হয় আমরা পরে দেখব। দুটো পরিণত পুরুষ মাছকে, একটি স্ত্রী মাছকে পিটুইটারি নির্যাস ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়। ব্রিডিং হাপায় ছেড়ে দিলে ওরা ডিম ছাড়ে, একইভাবে ডিম ছাড়ে, তখন ডিমগুলোকে আমরা কালেক্ট করে নিই। ঠিক আছে। প্রাকৃতিক পদ্ধতির ডিমের সমস্যাটা কী বলছে, তা এতে কিন্তু অনেক কিছু ডিম পোনা মিক্সড হয়ে থাকতে পারে। আর তুমি যদি নিজের নির্ধারিত নির্দিষ্ট জায়গায় কৃত্রিম পদ্ধতি মেনটেন করো, তাহলে কিন্তু সেটা হবে না। আচ্ছা, ডিম পোনার প্রতিপালন কোথায় করবে? প্রথম হচ্ছে হ্যাচারি। হ্যাচারিতে ডিম ফুটবে, ডিম পোনা বেরোবে, আর আঁতুর পুকুরে এদেরকে রাখা হবে। আর পালন পুকুরে, এই পালন পুকুর এবং মানে ক্রমান্বয়ে পালন পুকুর এবং সঞ্চয় পুকুরের প্রয়োজন হবে। প্রথম হচ্ছে হ্যাচারি। এটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে ডিম থেকে ডিম পোনা তৈরির জন্য, মানে ডিম থেকে প্রথম যে ছোট্ট বাচ্চা মাছ বেরোবে সেটা ডিম পোনা, সেই অঞ্চলটাকে বলা হয় হ্যাচারি। হ্যাঁ, হ্যাচারির এখানে মোটামুটিভাবে যে বিবরণটা দেওয়া হয়েছে এটা পড়ে নেবে, এটা আমি এত বলছি না। গ্রীষ্মকালে পুকুরের জল যখন শুকিয়ে যায় তখন ওই নিচটা মাটি বা কোদাল দিয়ে কুপিয়ে উপযুক্ত পরিমাণ সার টার দিয়ে রাখা হয়। আর বর্ষাকালে বৃষ্টির জল দিয়ে ভর্তি করে পুকুরে রাখা হয়। ওই তোমার 18 থেকে 24 ঘন্টার মধ্যে ডিম ফুটে যে ছোট্ট লার্ভা নয়, মানে যে ছোট্ট মাছটা বেরোয়, তাদের ডিম পোনা বলে। হ্যাচারি দু রকমের হতে পারে, একটা চাইনিজ হ্যাচারি, দেখো এটা চাইনিজ হ্যাচারি, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার গ্লাস জার হ্যাচারি। হ্যাঁ, চাইনিজ হ্যাচারিতে বুঝতেই পারছো জলাধারটা রয়েছে, স্পনিং ট্যাঙ্ক। হ্যাঁ, হ্যাচিং ট্যাঙ্ক এটা রয়েছে, স্পনিং ট্যাঙ্ক থেকে নিয়ে ডিমগুলো জলাধার দিয়ে গিয়ে, হ্যাঁ সরি, জলাধার থেকে জলটা ফেলা হচ্ছে, আর হ্যাচিং ট্যাঙ্কে স্পনিং ট্যাঙ্ক থেকে এই যে নালিটা, এই নালিটা পথের নিচে নেমে আসছে, গিয়ে হ্যাচিং ট্যাঙ্কে যাচ্ছে। এদিকে একটা হ্যাচিং ট্যাঙ্ক, এদিকে একটা হ্যাচিং ট্যাঙ্ক। এবার হ্যাচ করা হয়ে গেলে ডিম পোনাগুলোকে এইখান থেকে কালেক্ট করা হচ্ছে, আর এখান থেকে জলের সাপ্লাইটা সবসময় দেওয়া হয়। এখানে দেখো কীরকম, এখানে গ্লাস জার হ্যাচারি, দেখো এখানে জলাধার থেকে জলটা দেওয়া হচ্ছে, এখানে গ্লাস জারগুলো ক্রমান্বয়ে সাজানো হয়েছে। হ্যাঁ, এখানে গিয়ে এই জলটা এদিক থেকে এসে এদিকে যাচ্ছে, গিয়ে ওপরে উঠছে, ওপরে উঠে এখানে হ্যাচিংটা হচ্ছে, হওয়ার পরে ডিম পোনাগুলোকে এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। এটা গেল হ্যাচারি। এবার হচ্ছে আঁতুর পুকুর, মানে ডিম পোনাগুলো যেখানে থাকবে, নার্সারি ট্যাঙ্ক। এই পুকুরের দৈর্ঘ্য এগুলো আমি কিছু বলছি না, এতে গোবর সার দিয়ে রাখা হয়, পর্যাপ্ত খাদ্য দিয়ে রাখা হবে। এইখান থেকে ডিম পোনাগুলো বিঘা প্রতি 3 থেকে 4 লক্ষ সংখ্যক হারে পুকুরে ছাড়া হয়। ডিম পোনার দৈর্ঘ্য 1 ইঞ্চি মতো হলে তখন তাকে ধানি পোনা বলে, তখন আর তাদের এখানে রাখা যায় না, তাদের পালন পুকুরে ট্রান্সফার করা হয়। ঠিক আছে, পালন পুকুরে চলে এসো। রিয়ারিং ট্যাঙ্ক, এটা বড় হবে নিশ্চয়ই আগের থেকে সাইজে। এখানে ধানিপোনাকে ছাড়া হয়, ধানিপোনা 4 থেকে 6 মাস থেকে বড় করা হয়। এগুলো যখন 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপের হয় তখন চারাপোনা বলে। আর চারাপোনাকে আবার পালন পুকুরে রাখা যাবে না, চারাপোনাকে আবার সঞ্চয় পুকুরে তুমি দিয়ে দেবে। ঠিক আছে, সঞ্চয় পুকুরে দিয়ে দিলে চারাপোনাকে তুমি তোমার যেমন মনে হয় সাইজ করবে, 800 গ্রাম করতে পারো, 1 কেজি করতে পারো, 1.5 কেজি করতে পারো। ঠিক আছে, তবে ন্যাচারালি খুব একটা 1.5 কেজি অবধি যাওয়া হয় না, মোটামুটিভাবে মানে পুকুরের সাইজ অনুপাতে বড় করা হয়। ঠিক আছে, খুব বেশি বড় হলেও আবার খেতে খুব একটা ভালো হবে না। ঠিক আছে, এখানে দেখে নেবে যে মাছটা কোথায় কে থাকে। ডিম থেকে ডিম পোনা 6 থেকে 8 mm হ্যাচারিতে থাকবে 18 থেকে 24 ঘন্টা। ডিম পোনা থেকে ধানিপোনা 25 থেকে 30 mm, এরা আতুর পুকুরে থাকবে 14 থেকে 15 ঘন্টা। ধানিপোনা থেকে চারাপোনা 80 থেকে 100 mm, এরা পালন পুকুরে থাকবে 4 থেকে 6 মাস। আর চারাপোনা থেকে পূর্ণাঙ্গ, মানে যাকে আমরা কাটাপোনা বলি, কাটার যোগ্য হলে কাটাপোনা, সেটা থাকবে 1 বছর অবধি থাকতে পারে। মনোকালচার, পলিকালচার, যদি কোনো একটা পুকুরে তুমি একটাই ধরনের প্রজাতির মাছ চাষ করো তাকে মনোকালচার বলে, আর যদি একসঙ্গে একাধিক মাছ চাষ করো তাহলে তাকে পলিকালচার বলে। জলজ আগাছা, আমাছাটা কি মানে পুকুরে মাছের চাষে ক্ষতি করে কিছু গাছকে জলজ আগাছা বলে। আর যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত প্রাণীগুলো হ্যাঁ মাছের ডিম বা ছোটো মাছকে খেয়ে ফেলে তাদের আমাছা বলে, আগাছা নয় কিন্তু, যেমন ল্যাটা, খোলসে, শোল ইত্যাদি। এবার নেক্সট চলে এসো পুনর্জিত প্রজনন। এটা হচ্ছে ইনডিউস ব্রিডিং বা কৃত্রিম উপায়ে এটা হাইপোফাইসেশন করা, মানে পিটুইটারি নির্যাসকে মাথা থেকে নিয়ে, দেখো এই যে মাথার এই জায়গাটা থেকে ব্রেনটাকে খসিয়ে সদ্যমৃত মাছ থেকে বা জ্যান্ত মাছ থেকে এখান থেকে পিটুইটারি নির্যাসটা নিয়ে সেটা নির্দিষ্ট উপায়ে তৈরি করা হয়। এই যে পিটুইটারি এক্সট্র্যাক্টটা সংগ্রহ করে রাখা হচ্ছে, এই এক্সট্র্যাক্টটাকে সুস্থ মাছের দেহে লেজের কাছ বরাবর পিন করে মানে ফুটিয়ে দেওয়া হবে। ঠিক আছে,
মাছটা মোটামুটি নিতে হবে 1 থেকে 3 কেজি ওয়েটের, 2টো মেল মাছ নেওয়া হবে আর একটা ফিমেল মাছ নেওয়া হবে। কীভাবে করা হয় দেখো, পিটুইটারি গ্রন্থির নির্যাসটাকে দুজনের মধ্যেই দিয়ে দিতে হবে। LH বেরোবে, FSH বেরোবে, গোনাডের পূর্ণতা প্রাপ্তি হবে, ইস্ট্রোজেন ক্ষরণ করবে, এর ফলে হচ্ছে তোমার এরা গোনাড থেকে গ্যামেটের মুক্তি লাভ করবে, অর্থাৎ ডিম ছাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে নীতি। তারপরে এবার তুমি যেভাবে এগুলো পড়লেই বুঝতে পারবে যে তুমি খাবার দেবে, পুকুরটাকে তৈরি করবে, যে সেট যেটাকে, এইটা খুব ইম্পর্টেন্ট, যে স্ত্রী কার্পের 2টো পুরুষ আর একটা স্ত্রী কার্পের এক একটা কাপলকে, কাপল তো নয় 3 জন হলো, তাহলে সেটাকে বলা হয় সেট একটা। কেন এরম নেওয়া হয়, বলছে একটা স্ত্রী মাছ যতগুলো ডিম্বাণুকে ছাড়ে তাদেরকে নিষিক্ত করার জন্য একটি পুরুষ মাছের শুক্রাণু যথেষ্ট নয়। তুমি চিনবে কি করে? পুরুষ মাছ বর্ষাকালে পেট স্বাভাবিক আকৃতির হয়, আঠালো হয়, কিন্তু স্ত্রী মাছের পেটটা বড় হয়ে যায়, ফুলে যায় এবং তাদের বেশ নরম হয় আর কি। হ্যাঁ, বক্ষ পাখনাও পুরুষ মাছের উপরিভাগ খসখসে হয়, স্ত্রী মাছের কিন্তু বক্ষ পাখনার উপরিভাগ খসখসে হয় না। পুরুষ মাছের পায়ের কাছে চাপ দিলে শুক্রাণুযুক্ত সাদা শুক্ররস বেরিয়ে আসে, আর এর কিন্তু 2-4টে ডিম অথবা কখনো একটু ব্লাড বেরিয়ে আসতে পারে। এবার হচ্ছে হাপা নির্মাণ। হাপা মানে এবার এদেরকে তো রাখতে হবে, কোথায় দেবে তুমি? কার্পের প্রজননটা তুমি কোথায় ঘটাবে? এবার সেটাকে বলছি আমরা হাপা। প্রথম হচ্ছে ব্রিডিং হাপা, তারপর হচ্ছে হ্যাচিং হাপা। ব্রিডিং হাপা কি করবে? যে আয়তনের নির্দিষ্ট আয়তনে যে হাপায় পরিণত কার্পগুলি ইঞ্জেকশন দেওয়ার পর প্রজনন ক্রিয়া করে তাদেরকে ব্রিডিং হাপা বলছি। হাপার আয়তন মাছের ওজনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় মোটামুটিভাবে। পরিণত মাছগুলিকে এখানে দেখো ব্রিডিং হাপাটা মিডলে, ঠিক আছে, ব্রিডিং হাপাটা মিডলে সূক্ষ্ম মানে ব্রিডিং হাপার যে মশারিটা টাঙানো হয় দিয়ে ওদেরকে পাঁচিল বানানো হয়, সেটার ফুটোগুলো অনেক সূক্ষ্ম থাকে যাতে করে ডিম পোনাগুলো বা ডিমগুলো ওদিকে চলে যেতে পারে। কিন্তু তারপরে গিয়ে ব্রিডিং হাপার হ্যাচিং হাপা থেকে কি হবে, নির্দিষ্ট হাপায় যে নির্দিষ্ট নিষিক্ত ডিমগুলো থাকবে সেগুলো হ্যাচ করবে, হ্যাচ করে এই হাপা ডবল হাপা করা হয়। এটা হ্যাচিং হাপাটা বাইরে, ব্রিডিং হাপাটা ভেতরে। ঠিক আছে, বর্তমানে হ্যাচিং হাপার বদলে হ্যাচারি ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে 2টি হাপা একত্রে একটি হ্যাচিং হাপা গঠন করে। ভেতরের মাপটা বলে দিয়েছে, বাইরের মাপটাও বলে দিয়েছে। ভেতরের হাপায় নিষিক্ত ডিম ফুটে ডিম পোনা বেরোবে, আর ভিতরের হাপার দেয়ালের যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে তারা বাইরের হাপায় আসে। ভিতরের হাপায় পড়ে থাকা ডিমের খোলা এবং অন্যান্য বাজে ডিমগুলো নিয়ে এই হাপাটাকে তারপর সরিয়ে দেওয়া হয়, কারণ এগুলো যদি ভেতরে থাকে তাহলে সংক্রমণ হতে পারে। বড় মাছগুলোকেও সরিয়ে দেওয়া হয়, পরে ডিম পোনাগুলোকে নার্সারি পুকুরে পাঠানো হবে। ঠিক আছে, ব্রিডিং হাপা হ্যাচিং হাপার পার্থক্য পড়ে নেবে। ব্রিডিং হাপা কাপড় বা ঘন বুনটের জালে তৈরি, ব্রিডিংটা মানে ভেতরে, আর হ্যাচিং হাপা হচ্ছে হালকা বুনটের জালে তৈরি। ব্রিডিং হাপার একটি প্রকোষ্ঠ, হ্যাচিং হাপাটা টোটাল 2টো প্রকোষ্ঠ। পুরুষ ও স্ত্রী মাছ প্রজনন ক্রিয়া করে ব্রিডিং হাপায়, আর নিষিক্ত ডিম থেকে ডিম পোনা সৃষ্টি হয় হ্যাচিং হাপায়। পিটুইটারি সংগ্রহ করাটা আমি আগেই বলে দিয়েছি, যে করটির পশ্চাৎভাগে ফোরামেন ম্যাগনামের ভেতর দিয়ে বাঁকানো সূচের সাহায্যে পিটুইটারি নিয়ে নেওয়া হয়। পিটুইটারিকে এবার অ্যাবসলিউট অ্যালকোহলের মধ্যে রাখা হয়, 24 ঘন্টা বাদে বাদে অ্যালকোহলকে পাল্টে দেওয়া হয়। দীর্ঘদিন সংরক্ষণের জন্য মুখটা কর্ক দিয়ে এঁটে রেফ্রিজারেটারে দিয়ে দেওয়া হয়। 2-3 মাস অন্তর এটাকে পাল্টানো হবে, মানে অ্যালকোহলটাকে। গ্রন্থিগুলো 2 থেকে 10 বছর পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে, হরমোন যেহেতু। হ্যাঁ, এবারে তুমি অল্প দিনের জন্য সংরক্ষণ করতে হলে অ্যালকোহলের বদলে অ্যাসিটন বা বরফ দিতে পারো ঠান্ডা। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির নির্যাস কী করে করবে? প্রথমে অ্যালকোহল থেকে গ্রন্থি বার করে শুকিয়ে নেওয়া হবে, তারপর পাতিত জল সঙ্গে অ্যাড করে লবণ জল অ্যাড করে টিস্যু হোমোজেনাইজার যন্ত্রের সাহায্যে পেষণ করা হবে। ঠিক আছে, এবার তারপরে যে দ্রবণটাকে সেন্ট্রিফিউজ যন্ত্রে 2-3 মিনিট ঘোরানো হলে তাহলে কিন্তু পিটুইটারি টুকরোগুলো নিচে থিতিয়ে পড়ে, সেইগুলো আমাদের নিয়ে নিতে হয়। ঠিক আছে, এবার ইঞ্জেকশনটা কোথায় দিচ্ছে দেখো। ইঞ্জেকশনটা কি করা হয়, মাছের দেহে এটাকে সেটগুলোর দেহে 3টে মাছ, তাদের দেহে ইনজেক্ট করা হবে। ইঞ্জেকশনের মাত্রা, স্থান ও পদ্ধতি সময় নির্দিষ্ট। ইঞ্জেকশন দেওয়ার সময় পুরুষ ও স্ত্রী মাছকে আলাদা মাত্রায় পিটুইটারি নির্যাস দেওয়া হয়। অনুকূল পরিবেশে, বিশেষ করে মেঘলা দিনে যখন জলের তাপমাত্রা 24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তখন স্ত্রী মাছকে 2বার ইনজেক্ট করা হয় আর প্রত্যেকটা পুরুষ মাছকে 1বার ইনজেক্ট করা হয়। ঠিক আছে, এবারে তোমার 60 ডিগ্রি মতন কোণ করে পেশিতে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবারে কি হচ্ছে, ডিম পোনা উৎপাদন হলো। এবার মাছগুলোকে বহির্নিষেক পদ্ধতিতে ডিমগুলো নিষিক্ত হলো। বড় মাছগুলিকে এরপরে হাপায় সরানো হয়, ডিমগুলিকে লিটার জাগ দিয়ে হ্যাচিং হাপায় স্থানান্তরিত করা হয়। 10 থেকে 15 ঘন্টা, এই 14 থেকে 15 ঘন্টা বাদে হ্যাচিং হাপার ভেতরে ডিম পোনা বেরোয়। ডিম পোনাগুলো ওই বেরিয়ে আসে, বেরিয়ে গিয়ে ব্রিডিং হাপায়, হ্যাচিং হাপায় জমা পড়ে। ভিতরের হাপায় কেবলমাত্র বাজে অংশগুলো পড়ে থাকে। প্রণোদিত প্রজননের উদ্দেশ্য পারবে, প্রণোদিত প্রজননের উদ্দেশ্য হচ্ছে নির্বাচিত প্রজাতির খাঁটি ডিম সংগ্রহ করা, কিছু মিক্স থাকবে না।
একই প্রজাতিকে তুমি বেশি পরিমাণে চাষ করাতে পারবে। মাছ চাষটা লাভজনক হবে, যেহেতু ডিমের পরিমাণ বেশি, বছরে একাধিকবার চাষ করানো যাবে, কোনো সিজন ছাড়াও চাষ করানো যাবে। সংকরায়ন ভালোভাবে করাতে পারো, নিরাপদ প্রজনন, ডিমের অপচয় কম হবে, আর চারাপোনার জীবনী শক্তি কিন্তু কমে যাবে। এটা একটা খারাপ দিক। মাছের ক্ষতি হচ্ছে ইঞ্জেকশন যদি বারবার করো তাহলে মাছটি আলটিমেটলি দুর্বল হয়ে পড়ে। অর্থ এবং শ্রমের কিন্তু অনেকটা অপচয় হতে পারে যদি না সাকসেসফুল হয়। জিনগত পরিবর্তন কমে আসতে পারে, মানে জিনগত উৎকর্ষতা কমে আসতে পারে, পদ্ধতিগত কিছু সমস্যা থাকতে পারে। এটা গেল। বাঁধ প্রজননটা আমি আর বলছি না, চলে এসো নিবিড় মাছ চাষ। নিবিড় মাছ চাষ মানে পলিকালচার এক ধরনের বা মাল্টিকালচার। নিবিড় মাছ চাষ হচ্ছে রুই, কাতলা, মৃগেল এগুলোকে একসঙ্গে চাষ করাকে বলে নিবিড় মাছ চাষ। আর নিবিড় মিশ্র মাছ চাষ যদি বলে তাহলে রুই, কাতলা, মৃগেল, কালবোস এবং যেগুলো মাইনর কার্প সেগুলোকে পর্যন্ত একসঙ্গে করা। এই ছবিটা দেখো, এটা হচ্ছে দেখো কাতলা, এদিকে আমরা দেশীয় কার্প নিয়েছি কাতলা, রুই, মৃগেল, আর এদিকে কিন্তু মৃগেলের জায়গায় তুমি কালবোস নিতে পারো। আর এদিকে নিয়েছি সিলভার কার্প, গ্রাস কার্প, সাইপ্রিনাস কার্প। এরা যে তলে আছে সেই তলেই রাখতে হবে। এটা দেখো অনুপাতটা দেখো, যদি কাতলা 100টা নাও তাহলে সিলভার কাপ 200টা নিতে পারবে, যদি রুই 300টা নাও গ্রাস কাপ তাহলে 100টা নিতে পারবে, যদি মৃগেল 150টা নাও তাহলে আমেরিকান কার্পও তোমাকে 150টা নিতে হবে, কালবোসও 150টা নিলে আমেরিকান কার্প 150টা। মৃগেল কালবোসকে কিন্তু একসঙ্গে নেওয়া হবে না। ঠিক আছে, এদের সুবিধা অসুবিধা কি এরমভাবে করলে বুঝতেই পারছো যে অনেক মাছ একসঙ্গে আমরা পাচ্ছি, বিভিন্ন জলস্তরকে ব্যবহার করছি। যার যার ট্রপিক্যাল নিচ তোমরা পড়েছো, ট্রপিক্যাল নিচ আলাদা হয়, কোনো সমস্যা হয় না। প্রতিদ্বন্দ্বিতা হয়, যেমন ধরো দুটো সারফেস ফিডারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এটা হবে, কিন্তু এদের খাওয়ার মানে ওদের লেয়ারগুলো এক হলেও খাওয়ার জিনিসগুলো একটু একটু আলাদা, ফলে কম্পিটিশনটা যথেষ্ট কম হয়। অর্থকরী সুবিধা পাবো, কারণ রুই, কাতলা, মৃগেলের একটু দাম দিয়ে বিক্রি হলেও এই সিলভার কার্প, গ্রাস কার্প, সাইপ্রিনাস কার্প এদের দামটা কিন্তু খানিকটা কম। অতএব অর্থ সামাজিকভাবে যারা পিছিয়ে তাদের পক্ষেও কিন্তু খাদ্যের উৎস হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, সুবিধা অসুবিধাগুলো আর পড়ছি না। আচ্ছা, এইখানে পড়বে মাছের কেবল রোগগুলো পড়বে, কি হয় তোমার সামান্য করে পড়বে, এই মাছের রোগগুলো পড়বে। ফুলকা পচন পড়বে, পাখনা ও ল্যাজের পচন, ড্রপসি পড়বে। আর আর্বুলোসিস পড়তে পারো, সেটা এক ধরনের উকুন আর কি। মিক্সোস্পোরিডিওসিস এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, 1, 2, 3 কিন্তু খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, আচ্ছা, আর চিংড়ি চাষ ইত্যাদি এগুলোকে আমি সামনেরটায় বলে দেবো।